বিয়ে? 8 বছর আগে সেদিন কি সিনথিয়া সাফারাতের বিয়ে হয়েছিল? তবে কি সিনথিয়া সাফারাতের প্রথম স্ত্রী? প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয় স্ত্রী বানালো ওকে? চৈত্রিকার মনে হচ্ছে তার শ্বাস রোধ করে ফেলছে কেউ। চোখ নিভে আসছে। এক্কেবারে বন্ধ হবার আগে সাফারাতের মুখটা ভেসে উঠল বক্ষে। দেখল সাফারাত হাত বাড়িয়ে দিচ্ছে ওর দিকে। তা আঁকড়ে ধরার পূর্বেই চেয়ার থেকে মেঝেতে ঢলে পড়ল নরম দেহটা তৎক্ষণাৎ। হলদে আলোর ছটায় চৈত্রিকার সদ্য পিটপিট করে খোলা চক্ষুদ্বয় নিমলিত হয়ে আসছে বারংবার। চোখ দুটো জ্বালা করছে ভীষণ। কিছু সময় চেষ্টার ফলে আক্ষিদ্বয় পুরোপুরি মেলতে সক্ষম হয়। প্রথমেই চোখে পড়ল বাঁশের সিলিং। পাশ ফিরে তাকাতেই দেখে হালকা আলোতে তার দিকেই নির্নিমেষ দৃষ্টি মেলে রাখছে সিনথিয়া। চেহারায় অস্থিরতা বিচলিতা। তাকে চোখ মেলতে দেখে যেন মুহূর্তেই সকল চিন্তা কেটে গিয়ে ঠোঁট প্রসারিত হলো। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, ঠিক আছিস চৈত্র? চৈত্রিকা নীরব, নিশ্চুপ। চোখ মেলে সিনথিয়ার মুখটা দেখে জ্ঞান হারানোর পূর্বের কথাগুলো মনে পড়ে গেল। না চাইতেও সিনথিয়াকে অসহ্য লাগছে। একদমই সহ্য করতে পারছে না। কোনো নারীই বা পারে, কোন নারীই বা পারে নিজের স্বামীর জীবনে অন্য কোনো নারীর উপস্থিতি মেনে নিতে? হতে পারে চৈত্রিকা দ্বিতীয়, তবুও সাফারাতকে কিছুতেই হারাতে পারবে না। হাজার প্রতিশোধে ক্ষত বিক্ষত করুক চৈত্রিকার হৃৎপিণ্ড, তবুও চৈত্রিকা সাফারাতকে ভালোবাসা বন্ধ করবে না। এক চুলও নড়বে না সাফারাতকে ছাড়া। কিন্তু সাফারাত কোথায়? চৈত্রিকা সারা ঘর চোখ বুলিয়ে দেখতে পায় কাঠের আসবাবপত্র, ছোট রুম একটা। চৈত্রিকা বুঝতে পারে এটা চিলেকোঠার ঘর। হয়তো দূর থেকে কোনো মানুষ আসলে রাতে থাকার জন্য এই ঘরগুলোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই ঘরের আনাচে কানাচে কোথাও সাফারাত নেই। বুকে পাথর সমান ওজন অনুভব করছে চৈত্রিকা। নিজের অবুঝের মতন করা ভুলগুলো এত ভারী পড়বে কখনো ভাবেনি সে। ভেতরটা আত্মচিৎকারে ফেটে যাচ্ছে। কি করে বোঝাবে ও সাফারাতকে? সিনথিয়ার দিকে তাকিয়ে নরম স্বরে প্রশ্ন করল, সাফারাত? বাহিরে। চৈত্রিকা অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি ওনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে। সিনথিয়া দ্রুত পায়ে বেরিয়ে যায়। বেরিয়ে যেতেই দরজা দিয়ে সাফারাতের প্রবেশ ঘটে। হালকা আলোয় সাফারাতের চোখের দৃষ্টি, মুখটা দেখে চোখের কোল ভিজে উঠল চৈত্রিকার। এলোমেলো শাড়ি নিয়ে এক প্রকার লাফিয়ে বিছানা ছাড়ল। ঝড়ের বেগে হামলে পড়ল সাফারাতের বুকে। আকস্মিকতায় সাফারাত এক পা পিছিয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে চৈত্রিকার পিঠে হাত রাখল আলতো করে। স্পর্শ পেয়ে চৈত্রিকা ফুঁপিয়ে উঠল। সারা অঙ্গ দেহ কাঁপছে কান্নার দাপটে। অনলের দহনে শরীরের প্রতিটা স্নায়ুকোষ, অন্তর, হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ভাঙা গলায় অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি যত অত্যাচার করবেন, কষ্ট দেবেন, শাস্তি দেবেন, সব মাথা পেতে নিব, নির্দ্বিধায় সহ্য করে নিব। কিন্তু আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। কষ্ট আপনি দেবেন, আমি তার সুখ হিসেবে গ্রহণ করব। আপনার সান্নিধ্য ছাড়া আমার জীবনে বেঁচে থাকা সম্ভব না। দয়া করে আমায় দূরে ফিরিয়ে দেবেন না। আমি আমি সিনথিয়াকেও মেনে নিব, শুধু আপনার থেকে দূর করবেন না আমাকে। চৈত্রিকা সাফারাতের টি শার্ট মুঠোয় পরে আকুতি মিনতি করতে থাকে। বাবার পর এই একটা মানুষকে জীবনে সব থেকে বেশি ভালোবাসে। বাবার আদর তো কখনো পাওয়া হয়নি, কিন্তু হাতের নাগালে থাকা এই সুখ যে পায়ে ঠেলে দেওয়া সম্ভব নয় ওর দ্বারা। লড়াই করতে করতে আজ বড্ড ক্লান্ত দেহ, মন, মস্তিষ্ক। সাফারাতের মুখের অভিব্যক্তিই পরিবর্তন হলো না। আবার কাতস্বরে বলে উঠল চৈত্রিকা, আমি জানি যা করেছি ক্ষমার যোগ্য না। আমি তো মরে গেলেও আপনার মান সম্মান ফিরিয়ে আনতে পারবো না। আর না পারবো ওনার কাছে ক্ষমা চাইতে। অতীতের বিষাক্ত সেই স্মৃতি, ঘটনাটুকু মুছে দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু আমি আগে বুঝতে পারিনি আপনাকে ভালোবাসি আমি সাফারাত। একদমই বুঝতে পারিনি। বাবা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল, তাই চলে যেতে হয়েছে আমার। কয়েকদিন কলেজে আসতে পারিনি। আসার পর আপনার সিনথিয়ার অনেক খোঁজ করেছি, কেউ কিছু বলতে পারেনি। শুধু জেনেছি আপনি কলেজ ছেড়ে চলে গিয়েছেন। সেদিন প্রথম উপলব্ধি করি আমি আপনাকে ভয়ঙ্কর রকমের ভালোবাসি। আমি আপনাকে ভয়ঙ্কর রকমের ভালোবেসে ফেলেছি। আপনাকে মনে মনে বাস্তবে খুঁজে বেরিয়েছি অনেকবার।
আমার এতগুলো বছর কেটেছে আপনারও বাবার ভালোবাসা পাওয়ার আশায়। এক নাগাড়ি পাগলের মতন প্রলাপ বকে যাচ্ছে চৈত্রিকা। সাফারাত কোমর জড়িয়ে শূন্যে তুলে নিল। চৈত্রিকা থমকে গেল। স্তব্ধতায় ছেয়ে গেল মুখমণ্ডল। চক্ষু হতে স্রেফ অবাধে জল গড়াচ্ছে। মুখ দিয়ে একটা শব্দও উচ্চারণ করতে যেন ভুলে গিয়েছে। শূন্য অবস্থায় বিছানায় এনে বসালো সাফারাত। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গম্ভীর ও আদেশের সুরে বলল, কান্না থামান। চৈত্রিকা হাতের উল্টো পিঠে তড়িগড়ি করে চোখ হতে গড়িয়ে ভিজিয়ে দেওয়া গাল দুটো মুছতে আরম্ভ করে, কিন্তু এতে চোখের জল নাকের জল মিলেমিশে একাকার। সাফারাত হাত বাড়িয়ে টিস্যু দিয়ে যত্ন করে পুরো মুখ মুছে দেয়। চৈত্রিকা কাঁপা কাঁপা হাতে সম্পূর্ণ জল খেয়ে নিজেকে কিছুটা সামলে নিল। সাফারাতের মুখভঙ্গির পরিবর্তন হলো না এবার। দু হাতে মাথার চুলগুলো টেনে নিজের রাগ সংবরণ করে। অল্পতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন শুনেই? আপনি কি আমার অবস্থাটা অনুভব করতে পেরেছেন চৈত্র? আমার বক্ষে তর তর করে প্রতিনিয়ত বাড়তে থাকা যন্ত্রণা আজ করতে পারছেন? কথাটা বলেই চৈত্রিকার হাতটা টেনে নিজের বুকে রাখলো সাফারাত। তাচ্ছিল্য স্বরে বলে, বছরের পর বছর ধরে যন্ত্রণায় ছটফট করছি আমি। আমার যন্ত্রণার কারণ কি জানেন? আপনাকে ভালোবেসে ফেলা। চৈত্রিকা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। প্রতিশোধ শব্দটা মুহূর্তেই চাপা পড়ে গেল সাফারাতের শেষোক্ত বাক্য কর্ণপাত হতেই। সাফারাতের ভালোবাসা সত্য। চৈত্রিকার মন কিছুক্ষণ আগে ভেঙে গেলেও সে বিশ্বাস হারায়নি সাফারাতের ভালোবাসার উপর থেকে। ওর তখন মনে হয়েছে, এখনও মনে হচ্ছে, সাফারাত যদি ওর খুন করেও ফেলে, শেষ নিঃশ্বাস ফেলা অবধি বিশ্বাস হবে না চৈত্রিকার। এটা কি অন্ধবিশ্বাস? হ্যাঁ, সুখের মোহে আচ্ছন্ন হয়ে মাঝে মাঝে অন্ধবিশ্বাসে ডুবে যাই আমরা। লাভ ক্ষতি কোনো কিছুর পরোয়া করি না। চৈত্রিকা মুখ ফুটে কিছু বলতে নেবে, তার পূর্বেই সাফারাত মাথা ঝাঁকিয়ে বলে উঠল, Yes, Chaitra Mash. I fall in love with you and badly needed you also. I can't live without you because you are my happiness. আমার সুখ আপনি। আপনাকে ঘৃণা করে দেশ ছেড়েছি, মনের গহীনে চিরতরে চাপা দিয়েছে বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু কলেজ জীবনের শুরু থেকেই আপনার প্রতি ঝুঁকে ছিল মন। দুর্বল ছিল, যেটা আপনি ঘুণাক্ষরেও টের পাননি। যখন বুঝতে পারলাম তখন আমি আপনার থেকে অনেক দূরে। আমার মন জুড়ে আপনার প্রতি প্রতিশোধের অনল তহ তহ করে জ্বলছিল সেই মুহূর্তে। চাপা পড়ে যায় প্রেমের অনুভূতি মায়ের চোখের জলের সামনে। শত হোক আপনি দোষী ছিলেন চৈত্র। আমার প্রতিবাদ না করা সত্ত্বেও সিনথিয়াকে আমার কাছাকাছি আনার চেষ্টা করেছেন। জানেন, নিজের আবেগ অনুভূতি প্রথম প্রথম দমিয়ে রাখতে বেশ কষ্ট হতো আমার। আম্মুকে কয়েকবার বলেই ফেলেছে আমার চৈত্রকে চাই। মায়ের মন তো হাসি মুখে বলেছে, জার্মানি থেকে ফিরেই আমি আপনাকে চোখের সামনে দেখব। দিন কয়েক কেটে যাওয়ার পর সেদিনের সেই তিক্ত জঘন্য ঘটনাটা সারাক্ষণ আমার মাথায় চেপে বসে থাকতো। দম বন্ধ হয়ে আসতো আমার। প্রতিবার আপনাকে মেরে ফেলার স্পৃহা জাগত। পারিবারিক এবং বিভিন্ন কারণে আমার মাঝে একবার দেশে ফেরা হলেও আবার কয়েকদিন বাদেই ফিরে যেতে হয় জার্মানি। নিজেকে ততদিনে বছরে আমি সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলি। আশ্চর্য হই প্রথমে নিজের আমূল পরিবর্তন দেখে। এতগুলো বছর পর ফিরে সিলেটে যাই আপনার খোঁজে। গিয়ে জানতে পারি ঢাকাতে থাকেন আপনারা। খুঁজে বের করা আমার জন্য কঠিন কিছু ছিল না। আপনার ফ্যামিলির অবস্থা সম্পর্কে জানতেও আমার সময় লাগেনি। তার মধ্যে জানতে পারি আপনার এখনো বিয়ে হয়নি। তখনই মাথায় আসে সেদিনের হিসেব নিকেশটা না হয় অন্য উপায়ে করা হোক। আপনার জন্য মনে বহু বছর আগে জন্ম নেওয়া প্রেম পুনরায় জেগে ওঠে। তা চেপে রেখে মিথ্যে ভালোবাসা দেখিয়ে প্রেম নামক বন্ধনে জড়িয়ে আপনাকে নিঃশেষ করে দেওয়ার বহু কল্পনা করি। কিন্তু দিন শেষে আমি হেরে গেছি চৈত্র। যাকে সত্যিকার অর্থে ভালোবাসি তাকে আঘাত করার মতো শক্তি সাহস আমি পাচ্ছিলাম না আপনাকে দিনের পর দিন কষ্টে দেখতে। ভালোবাসার শক্তি এতই অধিক ছিল যে প্রতিশোধ আঘাত এসব নিরর্থক, অর্থহীন হয়ে পড়ে। সাফারাত দীর্ঘশ্বাস ফেলে। চৈত্রিকার মায়াভরা মুখশ্রীর দিকে চেয়ে প্রশ্ন করে, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি আপনাকে ভালোবাসলে কেন আবার এসব বললাম। আমি আপনাকে কষ্ট আঘাত দিতে চেয়েছি, এগুলো লুকিয়ে গেলেও পারতাম, তাই না? মাথা দোলালো চৈত্রিকা নীরব ভঙ্গিতে। সাফারাত ঠোঁট কামড়ে চোখ বুজে চৈত্রিকার হাতে ওষ্ঠদয় ছুঁয়ে দিল গভীরভাবে। দমকার হাওয়ায় ন্যায় কিছু একটা চৈত্রিকার বক্ষস্থলে ঠান্ডায় কাঁপিয়ে তুলল। শোনা গেল সাফারাতের দৃঢ় কণ্ঠস্বর, আমাদের একদিন না একদিন সত্যের মুখোমুখি হতে হয়। কয়েকদিন আগেও আমি আপনার কাছে আসতাম প্রতিশোধ নেওয়ার ভাবনা নিয়ে, নিজের ভালোবাসা একপাশে চেপে রেখে। আপনার বাবার মৃত্যুর দিন আমার মনে উদয় হয় আমি কাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছি, যে কিনা নিঃশেষ হলে
আমার নিঃশেষ হওয়া নিশ্চিত। আপনার বাবার মৃত্যুর দিন প্রকাশ করেছিলেন আমার প্রতি 8 বছর দূরে থাকা বন্ধুত্ব ভেঙে কিছু না বলে চলে যাওয়ার অভিমান। আমি আজ যদি সবটা ক্লিয়ার করে না বলতাম, সব তো ধোঁয়াশাও প্রশ্ন হয়ে থেকে যেত। আমাদের সম্পর্ক এগিয়ে যাওয়ার পর একটা সময় হয়তো আপনি জানতে পারতেন আমি আপনাকে হার্ট করার পরিকল্পনা করেছি। তাতে আপনি ভেঙে কাঁচে নেয় তছনছ হয়ে পড়তেন। আমি আপনাকে হারাতে চাই না চৈত্র, তাই আমাদের এক হওয়ার আগে সবটা খোলাসা করতে চেয়েছি আমি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, সহ্য করে নেব, কারণ আপনাকে ভালোবাসার পাল্লাটা ভীষণ ভারী চৈত্র। চৈত্রিকা প্রচণ্ড অবাক হলো। বিমূঢ়তায় বাক হারা হয়ে পড়ে। যেই মানুষটাকে ও কষ্ট দিয়েছে, নিজের করা বোকামির জন্য সেই মানুষটা উল্টো শাস্তি দিতে বলছে। ঠোঁট দুটো নাড়ানোর চেষ্টা করলো। ভাঙা গলায় দুরু দুরু বুক নিয়ে প্রশ্ন করল, সেদিন সিনথিয়ার সাথে আপনার বিয়ে হয়েছিল। চৈত্রিকা প্রশ্নটা করতে চায়নি, কিন্তু না করেও থাকতে পারছিল না। সিনথিয়ার তো কোনো দোষই নেই। যদি ও সাফারাতের প্রথম স্ত্রী হয়ে থাকে, ওর পায়ে ধরে হলেও সাফারাতের জীবনে একটুখানি জায়গার জন্য অনুরোধ করবে। উঠুন। চৈত্রিকা বিনা বাক্যে উঠে দাঁড়ায়, বিরক্তি করে না। সাফারাত এগিয়ে এসে শাড়িটা ঠিক করে দেয়। মনে হচ্ছে আপনার স্বামী বিয়ে করে ফেলেছে। সতীনের অত্যাচারে অবস্থা বিধ্বস্ত। একটু ঠিকঠাক হন, আমরা বাইরে যাব। এমনই তো? চৈত্রিকা মনে মনে এটা আওড়ালেও মুখে অস্পষ্ট স্বরে বলল, কিন্তু নো মোর ওয়ার্ডস। আমি ফিরে প্রশ্ন করা পছন্দ করি না চৈত্র। কিছুটা ঠিক হতেই সাফারাত হাত ধরে বাইরে নিয়ে এলো। সামনের দিকে তাকাতেই চোখে দুটো চড়কার চৈত্রিকার। সিনথিয়া একটা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছেলেটাকে বিদেশি মনে হচ্ছে চৈত্রিকার। বিদেশিদের মতন গায়ের রং অত্যধিক ফর্সা, চুলগুলো ব্রাউন কালার। চৈত্রিকা আর চোখে সাফারাতের দিকে তাকালো। সাফারাতের চোখে রাগের আভাস মাত্র নেই। ফর্সা মুখটা একটুও লাল বর্ণ ধারণ করেনি। মুখের ভাব নিরলস ও স্বাভাবিক। সিনথিয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে সরে এলো। লজ্জায় নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। বিদেশি সেই ছেলেটা এগিয়ে এসে সাফারাতকে জড়িয়ে ধরে। চৈত্রিকার দিকে তাকিয়ে স্বভাবসুলভ হাসি দিয়ে বলে উঠল, হাই ভাবি, আমি আয়ান, সাফারাতের কাজিন ও সিনথিয়ার হাজব্যান্ড। চৈত্রিকা সাফারাতের হাতটা খামচে ধরল শক্ত করে। সিনথিয়া সাফারাতের বউ না? আয়ানের বলা কথাটা বারবার কানে বাজছে তার। সাফারাত এক হাতে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। লজ্জায় গুটিয়ে গেল সে। সিনথিয়া ততক্ষণে হাসি মুখে আয়ানের পাশে এসে দাঁড়িয়েছে। কি ভেবেছিলি আমি শারাফাতের বউ? চৈত্রিকা মাথা উপর নিচ করে। সিনথিয়া আয়ানের হাতটা আঁকড়ে ধরে বলে, হুম, আমি তো আয়ান জামানের বউ। সেদিন শারাফাত আমাকে বিয়ে করতে কোনো ক্রমে রাজি হয়নি। তাছাড়া শারাফাতের মার পুরো বিশ্বাস ছিল ঘটনাটা সবার দেখার ভুল। তিনি বুদ্ধি করে বলেন এত কম বয়সে বিয়েটা ঠিক হবে না। আন্টি আমার পরিবারকে কথা দিয়ে বিয়ের সময় হওয়ার অবধি আমার দায়িত্ব নেবেন। সময় হলে আমার সাথে শারাফাতের বিয়ে হবে। আমার পরিবার রাজি হলেও এলাকার কয়েকজন মানুষ রাজি হননি। কিন্তু কিছু কিছু মানুষ তো টাকার লোভী। বাধ্য হয়ে আন্টি মোটা অঙ্কের টাকা দিয়ে দমাতে হয় তাদের। তাছাড়া কলেজের টিচাররা কলেজের সম্মান রক্ষাতে কথাটা ছাড়াতে দেয়নি। রাতের আধারে আমাদের কয়েকজনের মধ্যে সে ভয়ঙ্কর ঘটনাটা চাপা পড়ে যায়। একটা কাকপক্ষীও টের পাই না। আয়নের সাথে আমার দেখা জার্মানিতে। আন্টি আমাকে শারাফাতের সাথে পড়াতে পাঠায় জার্মানি। ওইখানে ওনার চাচাতো বোনের ছেলে মানে শারাফাতের খালাতো ভাই আয়নের সাথে পরিচয় হয় আমার। আয়নের সাথে পরিচয় হওয়ার পর আমি বুঝতে পারি শারাফাতের প্রতি যা ছিল তা কেবল মোহ। ফ্যামিলির বিপক্ষে গিয়ে আমি আয়নের কাছে বিয়ে বসি। এত বছরে তোর সাথে অনেকবার দেখা করতে চেয়েছি চৈত্র, কিন্তু বিভিন্ন জটিলতার জন্য বাংলাদেশে আসতে পারিনি। আমি এটাও জানতাম না শারাফাত সেদিনের ঘটনাকে পুষে রেখেছে মনের দিনের পর দিন। এত বছর পর যখন বাংলাদেশে এসে শারাফাতের কাছ থেকে জানলাম তোর খোঁজ পেয়েছে, আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। প্রথমে দেখা করতে চাই, কিন্তু শারাফাত দেয়নি। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে বাংলাদেশে আসার। শারাফাত আমার কাছে সবটা খুলে বলে। এটাও বলে তোকে আঘাত করতে যে আরও তীব্র ভালোবেসে ফেলেছে। ও পারেনি তোকে বিন্দুমাত্র কষ্ট দিতে। তুই ভাগ্যবতী চৈত্র। সবাই অভিনয় করে চরমভাবে ঠকাতে পারে, কিন্তু অভিনয় করতে গিয়ে ভালোবেসে পরাজিত হয়ে আসে খুব কম অভিনেতা। রাতের কালো অম্বর হুট করেই গুরুম গুরুম শব্দে ডেকে চলেছে।
সঙ্গে সঙ্গে বজ্রপাতের আওয়াজ তরঙ্গিত হতেই চৈত্রিকার পুরো শরীর নড়ে উঠল। দেহের প্রত্যেক ভাঁজে ভাঁজে কম্পন ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। সাফারাত পিছন থেকে জড়িয়ে ধরে উত্তেজিত সুরে বলে উঠল, ঠিক আছেন আপনি চৈত্র? জানালার ধারে দাঁড়িয়েছেন কেন? সরে আসুন। চৈত্রিকা কম্পায়মান স্বরে প্রত্যুত্তর করে, ঠিক আছি আমি, অস্থির হবেন না। পাগল বানিয়ে বলবেন অস্থির হবেন না, সেটাও শুনতে হবে আমার? সাফারাত গম্ভীর স্বরে কথাটা বলতেই চৈত্রিকার অধৈর্য গলে মৃদু হাসি খেলে গেল। ঘাড় ফিরিয়ে মাথা উঁচিয়ে তাকালো সাফারাতের দিকে। আচ্ছা, সাফারাত কি শুনতে পাচ্ছে ওর বুকের ড্রিম ড্রিম শব্দ? বজ্রপাতের আওয়াজে চৈত্রিকা কেঁপেছিল সামান্য এবং ক্ষীণ, কিন্তু সাফারাতের স্পর্শ, ছোঁয়া, আলিঙ্গন প্রকটভাবে অঙ্গ প্রত্যঙ্গ দাপিয়ে কাঁপিয়ে তুলেছে। শরীরে গালে তীব্র উত্তাপ অনুভব করছে চৈত্রিকা। অকস্মাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি সাফারাত দায়ী? হৃদস্পন্দন তড়িৎ বেগে স্পন্দিত হচ্ছে, কোনো মতেই স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না। চৈত্রিকা শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে হাত দুটো শক্ত করে চেপে সাফারাত আরও কাছে টেনে নিল। হলদে আমতে আলোতে অমায়িক লাগছে তার বুকে অবস্থিত মেয়েটার ফর্সা মুখশ্রীটা। ওষ্ঠদয় কেমন কাঁপছে, নড়বড়ে করে দিচ্ছে সাফারাতের সমগ্র সত্তাকে। শক্ত মনের সাফারাত যেন নিমেষেই দুর্বল হয়ে পড়ে চৈত্রিকার সৈনিকটে। চৈত্রিকা নরম স্বরে প্রশ্ন করে, সিনথিয়া অ্যান্ড কোথায়? রোমান্স করছে। বাইরে বৃষ্টির আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে, সেই সাথে মন বার্তা দিচ্ছে রোম্যান্সের। আপনার কি ওদের রোম্যান্স করা সহ্য হচ্ছে না চৈত্র? আপনি চাইলে আপনাকে নিয়ে প্রেমময় পুকুরে ডুব দিতে পারি। সাফারাতের তীক্ষ্ণ কণ্ঠে এহেন কথা শুনে চৈত্রিকা থমকে গেল। চরম লজ্জা অনুভূত হলো ওর। নিজেকে সামলাতে সাফারাতের বুকের কাছে শার্ট খামচে ধরে নতমস্তিষ্কে বলে উঠল, শুনুন। সাফারাত কোমরের বাঁধন শিথিল করে গভীর দৃষ্টিতে চৈত্রিকাকে পর্যবেক্ষণ করে বলল, বলুন। একটা প্রশ্ন করতে চাই সাফারাত। আসলে প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি আপনি বিরক্ত না হন, অনুমতি দেন, তবেই বলবো। আমতা আমতা করে বলে চৈত্রিকা। সাফারাত চকিতে তাকালো। অনিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রাখতেই চোখ বিঁধে চৈত্রিকার চেহারায় ভয় ভয় ভাব। হয়তো সাফারাত রেগে যাবে ভেবে মেয়েটা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। পুরুষালী ভরাট কণ্ঠটা নরম করে অত্যন্ত আদরমাখা স্বরে বলে উঠল, করতে পারেন। একটু আগেই চৈত্রিকা, সিনথিয়া, আয়ান সকলে খাবারের পাট চুকিয়ে চিলেকোঠার ছোট্ট ঘরটাতে এসেছে। সিনথিয়া ও আয়ান একসাথে বাহিরটা একটু ঘুরে দেখবে বলে রেস্ট নিতে আর ভেতরে আসেনি। ঘরের ভিতরে আসার পর চৈত্রিকার মস্তিষ্ক নানা প্রশ্নে জমে গেল। মনটা প্রচণ্ড অনুশোচনায় ভুগছে। সাফারাত ও তার মাকে ওর জন্য অপমানিত হতে হয়েছে ভাবলেই চৈত্রিকার বুকটা ফেটে যাচ্ছে। চক্ষু কটুর জলে টইটুম্বুর হয়ে উঠেছে। মনে মনে পণ করেছে চৈত্রিকা সাফারাতকে সর্বোচ্চ সুখ দেবে, ও ভয়ঙ্করভাবে ভালোবাসবে। কলঙ্ক মুছে দেওয়া যায় না, তবে ঢেকে দেওয়া যায়। নতুনভাবে সুখে ভরিয়ে দেওয়া যায় মানুষের জীবন, তাই করবে ও। চৈত্রিকা মায়াময় রিনঝিনে স্বরে প্রশ্ন ছুড়ে দেয় সামনের বলিষ্ঠ পুরুষের নিমিত্তে। দিহান ও ওর মা যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তাতে আপনার সম্মতি ছিল? আপনি আগে থেকে জানতেন? সাফারাত স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করল। চৈত্রিকার নেত্রে প্রবল আগ্রহ, উদ্দীপনা উত্তর জানার জন্য। তাৎক্ষণিক নির্লিপ্ত জবাব তার, জানতাম না। মানে? অফিসে ছিলাম, দেহান হঠাৎ ফোন করে জানায় তার সাথে জরুরি এক জায়গায় যেতে হবে। পরে গিয়ে দেখি আপনাদের বাসা। প্রথমে চমকে যাই, পর মুহূর্তে আন্টির কাছ থেকে জানতে পারি পাত্রী দেখতে এসেছে এখানে। আমি তখনও অবাকের সর্বোচ্চ সীমায়। দিহানও আন্টিকে কিভাবে দমাবে বুঝতে পারছিল না। আন্টির কাছ থেকে বায়োডাটা নিয়ে বলি, আপনি ভালোভাবে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছেন আন্টি? তৎপরে উনি বলেন, মেয়ের বয়স একটু বেশি। মনে তো মানছে না, তবু এক পলক দেখে আসি। তাতে যা বোঝার বুঝে গেলাম। আন্টি আর যাই হোক, আপনাকে পুত্রবধূ বানাবেন না, কারণ উনার স্বভাব সম্পর্কে সম্পূর্ণ অবগত আমি। উনি ঠিক পাশের বাসার আন্টিদের মতোই। চৈত্রিকা কটাক্ষ করে বলল। পাশের বাসার আন্টি মানে? সাফারাত চৈত্রিকার মাথায় হাত রেখে বলল, আপনাকে বেশি বেশি শাকসবজি, বাদাম, মাছ, দুধ, ডিম এসব খাওয়াবো যেন বুদ্ধি হয়। মাথা মোটামে পাশের বাসার আন্টি বোঝেন না? যাদের স্বভাব অন্যের সংসারে ঘাটাঘাটি করা, সমালোচনা করা, মেয়েদের বিয়ে না হলে অথবা বেশি বয়স হলে তিরস্কার করতে করতে নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দেওয়া, এমন টাইপ আর কি।
দিয়ান আমার স্বভাবও ঠিক তেমন। সাফারাত চৈত্রিকাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেল। মুখে বিরক্ত ভাব স্পষ্ট ও অতিরিক্ত কথা বলা তার ধাঁচে নেই। তবুও দাঁতে দাঁত চেপে চৈত্রিকাকে বোঝাতে মাঠে নেমে পড়ল সে। চৈত্রিকা যেন এবার চট করে বুঝে নিল। মাথা দুলিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, বুঝেছি। ধন্যবাদ আপনাকে মিসেস চৈত্র, বুঝে আপনি সাফারাত আহমদকে ধন্য করেছেন। চৈত্রিকা কিঞ্চিত লজ্জা পেল সাফারাতের কথায়। সাফারাত বুঝি উপহাস করল তাকে নিয়ে। যাই হোক, আমি সেদিন অনেক বছর পর প্রথম মুখোমুখি হয়েছিলাম আপনার। আপনি জানেন চৈত্র, আমি আপনার ব্যথায় বারংবার ওড়নার নিচে লুকিয়ে ফেলা দাগ পড়ে যাওয়া হাতটা দেখে পাগল হয়ে যাচ্ছিলাম প্রায়। আমার ইচ্ছে করছিল আমি আপনাকে ছুঁয়ে দেই, আপনার সকল ব্যথা নিজের মধ্যে কেড়ে নিই। আর চোখে আমি সারাটা সময় শুধু আপনাকেই পর্যবেক্ষণ করেছি। আমার ভাবনা ছিল আন্টি বিয়েটা নাকচ করে দেবে, কিন্তু ওইভাবে অপমান করবে আমি কল্পনাও করিনি। একদম অপ্রত্যাশিত ছিল চৈত্র। আপনাকে কষ্টে দেখার ক্ষমতা আমার নেই। কেবল আমি জানি কত কষ্টে আন্টি সেই কটু বাক্য হজম করে নিজেকে সামলিয়েছি। সাফারাত এইটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। টিনের চালে বৃষ্টির ফোঁটা ঝমঝম আওয়াজ তুলছে। তীক্ষ্ণভাবে তা কর্ণকহরে প্রবেশ করছে দুজনের। সেই সাথে চৈত্রিকা পুনরায় শুনতে পেল সাফারাতের গভীর স্বর। সেদিন আপনার হাতে আঘাতের কারণ কি আপনার বাবা ছিলেন চৈত্র? আমি খেয়াল করেছি আপনি ঘাবড়াচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন আপনার বাবাকে। বাবা, এই শব্দটা চৈত্রিকার অভ্যন্তরে ঝড় তুলল। সাফারাতকে শক্ত করে জড়িয়ে ধরল চৈত্রিকা। বুকে মুখ গুজে কেঁদে দিল না চাইতেও। সাফারাত বাহুবন্ধনে শক্ত হাতে আবদ্ধ করে জানালো, মানুষ একটা সময় বুঝতে পারে নিজের ভুল, কিন্তু স্বভাব ছেড়ে বেরিয়ে আসতে পারে না। অভিমানের পাল্লায় সিক্ত হয়ে মানুষ জীবনে যে ভুলটা করে বসে, তা অনেক সময় সংশোধন করা কঠিন হয়ে দাঁড়ায়। আপনার বাবার কাছেও হয়তো কঠিন ছিল, চেয়েও শেষ সময় হয়তো সংশোধন করতে পারেননি। অবাক নেত্রে তাকালো চৈত্রিকা। সাফারাত কি বলছে এসব? এসবের অর্থ কেন উদ্ধার করতে সক্ষম হচ্ছে না ও? কেন? প্রশ্ন করার আগেই সাফারাত তাড়া দিয়ে বলে উঠল, থাকবেন না কি আছে এখানে? থাকলে কিন্তু একদম ছাড়বো না। বিয়ে করেছি, অথচ বাসরটা কিন্তু এখনো বাকি। আপনি ছেলে আজ হয়েও যেতে পারে। চৈত্রিকার পেট মোচড় দিয়ে উঠল মুহূর্তেই। চোখের দৃষ্টি এদিক ওদিক করতে লাগলো অনবরত। সাফারাতের ঠোঁটে বাঁকা হাসি। চৈত্রিকার রক্তিম গালে ঠোঁট ছুঁয়ে বলে, একটা ছাদের ব্যবস্থা করেছি, চলুন। আর সিনথিয়া চলে গেছে। ওর ছেলে আবার মাকে বেশিক্ষণ দেখতে না পেলে তুফান করে ফেলে। হতবাক হয়ে পড়ল চৈত্রিকা। সিনথিয়ার ছেলে আছে? 6 বছরের। আপনার সাথে ওর মিট করাবো ইনশাল্লাহ। এক ছাতার নিচে কি দুজন আটে? তাও সাফারাতের মতো বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষ থাকলে। চৈত্রিকা যেন না ভেজে সাফারাত সম্পূর্ণ দেহ ছাতার বাহিরে রেখে নিজের অর্ধাঙ্গিনীর কোমল দেহটা রক্ষা করে উপরে ছাতা ধরে। চৈত্রিকা অনেকবার বলার পরেও সাফারাত জানায় ও ভিজতে অভ্যস্ত, কিন্তু তা মিথ্যে কথা। নয়তো চৈত্রিকা রাজি হতো না। মেয়েটার ছোটবেলায় একবার নিউমোনিয়া এসেছিল, এটা সাফারাতের জানা। তাই কোনো মতেই ভিজতে দেওয়া যাবে না ওকে। গাড়ির দরজা খুলে বসিয়ে দিল সাফারাত চৈত্রিকাকে। তন্মধ্যে ভিজে সে চুপচুপে। সাদা শার্ট গায়ের সাথে মিশে গেছে একদম। চোখ মুখ নাক লাল হয়ে গিয়েছে। প্রায় কয়েক ঘন্টার লম্বা রাস্তা অতিক্রম করে চৈত্রিকারা পৌঁছালো ঢাকায়। অবাক করা ব্যাপার, এখানে কোনো বৃষ্টি নেই, ছিটে ফোঁটাও নেই পানির। গাড়ি চালানোর সময় বাতাসে সাফারাতের শার্ট কিছুটা শুকিয়ে গেছে। গেটের সামনে গাড়ি থেকে নেমে পড়ল চৈত্রিকা। পিছু পিছু নামলো সাফারাত। সাফারাতের দিকে এক পলক চেয়ে চৈত্রিকা আসি বলেও থেমে গেল। ঘাড় ফিরিয়ে বিচলিত নয়ন নিক্ষেপ করে সাফারাতের মুখের পানে। এক ভুরু উঁচিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় সাফারাত। চৈত্রিকা সময় নেয় না, চারপাশে চোখ বুলিয়ে লাফ দিয়ে সাফারাতের গলা আঁকড়ে ধরে। হতভম্ব বিস্মিত হয়ে পড়ে সাফারাত। নরম দেহটা আঁকড়ে ধরতেই পা দুটো উঁচিয়ে কপালে ভালোবাসার প্রথম পরশ এঁকে দেয় চৈত্রিকা। উন্মাদ করে তোলে সাফারাতকে। নিমেষে হাতের বাঁধন তীব্র থেকে তীব্র কঠিন করে বলে, যেতে দিতে ইচ্ছে করছে না আর চৈত্র মাস। আজ সকাল সকাল অফিসে চলে আসে চৈত্রিকা। গতরাতে সাফারাতকে অনেক বুঝিয়ে বাসায় যাওয়ার সুযোগ পায়ও। সাফারাত যেন গতরাতে অতিরিক্ত জেদি ও একরোখা হয়ে গিয়েছিল। চৈত্রিকার অসহায় দৃষ্টিতে শেষমেশ ছাড়তে বাধ্য হয় সে। তবুও বাসায় গিয়ে অনেক রাত অবধি কথা বলতে হয় ফোনে সারা রাত সাফারাতের সাথে। ঘন্টা পেরিয়ে যেতেই সাফারাতের গম্ভীর সেই চিরপরিচিত স্বর অন্যরকম ঠেকছিল।
কেমন যেন কথাগুলোতে কণ্ঠনালীতে জড়িয়ে আসছিল। চৈতিকার মনে হচ্ছে সাফারাত অসুস্থ। সকালবেলা অনেক ফোন করেও পাওয়া যায়নি তাকে, তাই অফিসে এসেছে কিনা দেখার জন্য তোড়জোড় তাড়াতাড়ি এসে হাজির হলো। এসেই দেখে মোনা নিজের হাতে ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছে। হন্তদন্ত হয়ে ছুটে গেল চৈতিকা মোনার কাছে। তরবর করে উচ্চারণ করে, গুড মর্নিং ম্যাম। মোনার চোখে ক্ষোভ, মুখে বলল, ব্যাড মর্নিং। আমি স্যারের বাসায় যাচ্ছি। তুমি আমার ডেস্কের ফাইলগুলো গুছিয়ে পিয়নকে দিয়ে স্যারের বাসায় পাঠিয়ে দিও। কেন? না চাইতেও চৈতিকার মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে এলো। নিজের উদ্বিগ্নতা চেপে রাখতে পারছে না। মোনার ভ্রুযুগল কিঞ্চিত ললার ছুঁয়ে দেয়। সন্দেহের তীর মেরে বলল, স্যারের জ্বর, ভীষণ সিক তিনি, কিন্তু তুমি এত উদ্গ্রীব কেন? সাফারাতের জ্বর? চৈতিকার মনে হলো কেউ ওর অন্তঃস্থলে ছুরির আঘাত করেছে। তবুও নিজেকে সামলে নিয়ে বলে, এমনি। মোনার সন্দেহ গেল না। চৈতিকাকে একটা শিক্ষা দেওয়ার ইচ্ছে জাগে মনে। হতে পারে এক ঢিলে দুই পাখি মারা যাবে। এই মেয়েকেও সাফারাতের আশেপাশে দেখতে হবে না। মুখে মেয়েকে হাসি টেনে বলে উঠল, এক কাজ করো, ফাইলগুলো নিয়ে এসো, তুমিও যাবে আমার সাথে। বাড়ির মেইন ফটক দিয়ে ঢোকার মুহূর্তের দারোয়ান সালাম দেয় চৈতিকা ও মোনার উদ্দেশ্যে। বিনিময়ে মিষ্টি হাসে চৈতিকা। মোনার পিছু পিছু ফাইলগুলো হাতে নিয়ে হাঁটতে থাকে দ্রুত। মোনা এত জলদি হাঁটছে ওর সাথে, হেঁটে প্রায় হাঁপিয়ে ওঠার উপক্রম চৈতিকার। তার উপর ওড়না সরে গিয়ে একটা অংশ মেঝেতে ছুঁয়ে দিচ্ছে। হাতে ফাইল থাকায় চৈতিকা ঠিক করতে পারছে না, মোনাকেও হেল্প করতে বলতে পারছে না। এই মেয়ে যা ঝাঁঝালো, পরে দেখা যাবে মুখের উপর অপমান করে বসবে। মানুষের কথায় আঘাত সহ্য করতে করতে বড় হলেও চৈত্রিকা যথেষ্ট চেষ্টা করে যায়, হেনস্থা করে, আঘাত করে তাদের এড়িয়ে চলার। তাছাড়া ওর খুব ইচ্ছে করছিল সাফারাতকে স্বচক্ষে একবার দেখবার। মোনার কাছে অনুরোধ করার পূর্বেই সে নিয়ে এসেছে, এতে অত্যন্ত কৃতজ্ঞ সে মোনার প্রতি। সদর দরজার কাছে আসতেই কাজের মেয়ে মিনা চৈত্রকে দেখেই দৌড়ে এলো। ফাইলগুলো টেনে নিজের হাতে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ম্যাডাম কেমন আছেন? স্যার দেখতে আইছেন? কাণ্ড তো হইতে গেছে। স্যার সকালে জ্বরের ঘরে দাদির সামনে খালি কইতাছিল চৈত্রকে দেখব। দাদি তো জানে না চৈত্র কেডা, আমিও কই নাই। আপনি আইয়া পড়লেন, এখন স্যার একদম চাঙ্গা হয়ে উঠব। আমি মুভিতে দেখছি, জ্বরে যার নাম লয় তারে দেখলে শরীর একটা ভাবাইয়ে। চৈত্রিকার অবস্থা বেগতিক। মিনা দাঁত কেলিয়ে এক নাগারে বলেই যাচ্ছে। অপরদিকে দৃষ্টি নিক্ষেপ করে সবটা পর্যবেক্ষণ করছে মোনা। এক পর্যায়ে মিনাকে থামিয়ে বলে, চৈত্রিকা, এই বাড়িতে আগে এসেছিলে? হ আইছে তো। মিনা ব্যস্ত কণ্ঠে সাদামাটা উত্তর দেয়। আর কিছু বলতে নিলে ড্রয়িং রুমে আগমন ঘটে সাফারাতের চাচি ও প্রিয়ন্তীর। দুজনেই নতমস্তিষ্কে দাঁড়ানো চৈতিকাকে চিনে ফেলে। মাথা নিচু করে রাখলেও চৈতিকা বুঝতে পারছে সকলের দৃষ্টি। এমন হওয়াটাই স্বাভাবিক। তার এই বাড়িতে প্রথম পা রাখার দিনটা ছিল খুবই বিচ্ছিরি একটা দিন। লজ্জায় মাথা তুলতে পারছে না সে। আরেকবার যখন এসেছিল তখন বাড়ির কোনো সদস্য ছিল না বলে চৈতিকাকে লজ্জায় পড়তে হয়নি। এখন মনে হচ্ছে মুখ তুলে তাকানোটাই কষ্টকর। প্রিয়ন্তী এগিয়ে আসে, কণ্ঠে তার বেশ বিস্ময়। আপনি তো সেই মেয়েটা যাকে জেরিন আপু থাপ্পড় মেরেছিল। আপনি আবার কি করছেন এখানে? ভাইয়া দেখলে তো রাগ করবে, আবার অপমান করবে আপনাকে। চৈতিকার মুখে চরম অসহায়ত্ব ফুটে ওঠে। সে তো জানতো এমন কিছু সম্মুখীন এখানে এসে হতে হবে, তবুও সাফারাতের অসুস্থতার কথা শুনে নিজের মনকে আটকে রাখতে ব্যর্থ হয়। মোনার বেশ মজা লাগছে চৈতিকাকে এমতাবস্থায় দেখে। তবে পূর্বের কোনো কাহিনী সে জানে না। থাপ্পড় শব্দটা শুনে এক প্রকার প্রশান্তি অনুভব করে হৃদয়পটে। প্রিয়ন্তীর মা এগিয়ে এসে ক্রুদ্ধ কণ্ঠে চেঁচালেন, এই মেয়ে, প্রিয়ন্তী কি বলছে শুনতে পাচ্ছ না? এখনো দাঁড়িয়ে আছো কেন? আর দারোয়ানের সাহস কি করে হয় তোমার মতন বস্তির একটা মেয়েকে আমাদের বাড়িতে ঢুকতে দেওয়ার? বের হও এক্ষুনি। প্রিয়ন্তী ওর মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি যেন চৈতিকাকে সহ্যই করতে পারছেন না। দু হাতে জামা মুঠো করে মাথা তুলে নিজেকে ধাতস্থ করে চৈত্রিকা। অতঃপর ভাঙা কণ্ঠের জবাব ওর, আমি বস্তির মেয়ে নই ম্যাম, সাফারাত স্যারের অফিসের একজন এমপ্লয়ি আমি।
মোনা ম্যামের সাথে এসেছি। প্রিয়ন্তীর মা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো মোনার দিকে। মোনা নম্রকণ্ঠে জানায়, আমি আনিনি ম্যাম। স্তব্ধ হতবাক হয়ে পড়ে চৈত্রিকা। এত বড় মিথ্যে কথা! মোনা যে ইচ্ছে করেই মিথ্যে বলল তা বুঝতে চৈত্রিকার 1 সেকেন্ডও সময় লাগেনি। মোনা মনে মনে বেশ শান্তি পাচ্ছে চৈত্রিকাকে অপমানের কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়ে। এটাই তো সে চেয়েছিল, কিন্তু এত ইজিলি হয়ে যাবে একদমই ভাবেনি। প্রিয়ন্তীর মা আক্রোশে ফেটে পড়ে। তুমি কর্মচারী হও বা যেই হও, এক্ষুনি বের হও এখান থেকে। সাফারাতের অনুমতি পেয়েছো তুমি? চৈত্রিকা ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ায়। চক্ষু কোটর জলে টলমল করছে। গড়িয়ে পড়ার ভীষণ তারা জলবিন্দুদের। কাউকে চোখের জল প্রদর্শন করে নিজেকে দুর্বল প্রমাণ করার কোনো প্রশ্নই আসে না। চৈত্রিকা কঠোর, শক্ত। পৃথিবীর সকল মানুষের নিকট চৈত্রিকার মন খোলসে আবৃত। কেবল একজন মানুষের কাছে উন্মুক্ত মন এবং তার নিজের স্বামীর নিকট। মিনা সাফারাতের চাচিকে একদমই দেখতে পারে না। সারাক্ষণ কারণে অকারণে সুযোগ পেলেই মিনাকে এই মহিলা ছাড় দেয় না। গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষদের প্রতি যেন ওনার অ্যালার্জি আছে। চৈত্রিকার প্রতি ওনার এমন আচরণ মিনার ভালো লাগছে না। চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে কর্নারের দিকে রুমটা ছুট লাগায় ও। চৈত্রিকার তীব্র ইচ্ছে করছে প্রতিবাদ করতে। সাফারাতের পরিবার মানে নিজের শ্বশুর বাড়ির লোকজন, তাই নিজেকে দমিয়ে নিয়ে নরম কণ্ঠে শোধালো, আমি চলে যাচ্ছি, অস্থির হবেন না ম্যাম। পরের বার স্যার অনুমতি দিলেই আসবো। কথাটা বলতে গিয়ে ওর গলা ধরে আসছিল। সাফারাতকে দেখা ব্যতীত চলে যেতে আর তার মন যাচ্ছে না। তবুও যে বাধ্য। পিছন ফিরে চলে যাওয়ার জন্য উদ্যত হওয়া মাত্র কর্ণকুহরে ঝংকার তুলে প্রবেশ করে গম্ভীর অস্থিরতা মাখা স্বর। কোথায় যাচ্ছেন আপনি চৈত্র? স্টপ দেয়ার। থেমে গেল পা দুটো। মুহূর্তের জন্য থমকালো হৃৎপিণ্ড। সবার দৃষ্টি সাফারাতের পানে। চোখ মুখ অসম্ভব লাল তার। চুল উস্কো খুস্কো। চোয়াল শক্ত হয়ে আছে এত জ্বরেও। চৈত্রিকা ঠাহর করতে পারছে না জ্বরের কারণে এত লাল বর্ণে ছেয়ে আছে ফর্সা মুখটা, নাকি রাগের ছটায়। কালো একটা গেঞ্জিও হাঁটু অব্দি 3/4 প্যান্ট পরনে তার। বড় বড় কদম ফেলে সিঁড়ি ভেঙে নেমে এক ঝটকায় উপস্থিত হলো ঠিক চৈত্রিকার সামনে। নিদারুণ অধিকার নিয়ে আঁকড়ে ধরে নিজের অর্ধাঙ্গিনীর ডান হাতটা। শরীরের অত্যধিক তাপমাত্রায় আটকে উঠল চৈত্রিকা। সে হলে বোধহয় এতক্ষণে জ্বরে বেহুশ হয়ে বিছানায় পড়ে থাকত, অথচ এই লোক নিজের বলিষ্ঠ দেহটা নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে ঠিকঠাক। অসুস্থতা যেন তাকে গ্রাস করেনি। সাফারাত কঠিন স্বরে বলল, নিজের বাড়ি থেকে অন্যের কথা কেন বেরিয়ে যাবেন আপনি? আমার বাড়ি। ভ্রু কুঁচকে প্রশ্ন করে চৈত্রিকা। সাফারাত হাতের বাঁধন শক্ত করে প্রত্যুত্তর করে, অবশ্যই আপনার বাড়ি। আপনার হাজব্যান্ডের বাড়ি মানে এটা আপনারই। আপনি আমার অর্ধাঙ্গিনী। এটা শুধু নামমাত্র সম্পর্ক নয়, আমার জীবন, আমার সব কিছুতে আপনি অংশীদার, শুধুমাত্র আপনি। সাফারাতের কথা শুনে সবাই হতভম্ব। মোনার মনে হচ্ছে ও কোনো খারাপ স্বপ্ন দেখছে। কেউ পারছে না সমীকরণ মেলাতে। সাফারাতের দাদি এসেছিলেন পিছু পিছু। তখন মিনা রুমে যে দেখে সাফারাত কপালে হাত দিয়ে শুয়ে আছে, আর ওর দাদি টুকটাক কথা বলছে। মিনা নিজের উপস্থিতি জানান দিতেই সাফারাত হাত নামিয়ে দৃষ্টি তাক করে। গড় গড় করে নিচে ঘটে যাওয়া সকল ঘটনা ব্যাখ্যা করতে 2 মিনিট সময় নেয় মিনা। এমনকি মোনার কথাগুলো পর্যন্ত বাদ দেয়নিও। এই মুহূর্তে থ হয়ে রইল সকলে। সাফারাত চৈত্রিকার চোখের দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করল। কাজল কালো নয়নে জল থই থই করছে। সাফারাত হাত মুষ্টিবদ্ধ করে চাচির দিকে চেয়ে বলল, বাড়িতে আসা মানুষদের সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি আপনার। ভাগ্যিস আপনি আমার বড় এবং একজন নারী। শ্রবণ গ্রন্থিতে ভালোভাবে ঢুকিয়ে নিন, এই মেয়েটা আমার স্ত্রী, আমার সুখ। এবার যদি আপনারা আমার সুখের অন্তরে হয়ে দাঁড়ান, তবে সকল মানবতা ভুলে গিয়ে আপনাদের রাস্তায় নামাবো আমি। মাইন্ডেড। অ্যান্ড মিস মোনা, অফিসে গিয়ে রিজাইন লেটার জমা দেবেন এবং নিজের অর্ধেক মাসের স্যালারি বুঝে নেবেন। আপনাকে এক পলকের জন্য আমি কখনো দেখতে চাই না, because we plan to hurt my happiness. Get lost. মোনা কেঁদে দিল। অশ্রুসিক্ত কণ্ঠে কিছু বলতে চাইলে সাফারাত মিনাকে উদ্দেশ্য করে বলে মোনাকে যেন গেট অবধি দিয়ে আসা হয়। চরম অপমানিত হয়ে বেরিয়ে যায় মোনা।
একেই বোধহয় বলে অপরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেই পড়তে হয়। সাফারাতের দাদি থমথমে মুখে এগিয়ে এসে বললেন, তুমি এসব কি বলছো? ঠিক বলছি, 3 দিন আগে আমি বিয়ে করেছি চৈত্রকে। চৈতিকার হাতটা ছেড়ে দিয়ে দাদির দিকে দৃষ্টি জ্ঞাপন করে বলল সাফারাত। তার নিরলস নির্লিপ্ত অভিব্যক্তি দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়ে ক্ষণিক নিমিত্তে মিনিট সময় অতিবাহিত হতেই প্রশ্ন করেন, চিনো না জানো না একটা মেয়েকে হুট করে বিয়ে করে নিলে? হুট করে তো হয়নি, ওর সাথে আমার পরিচয় দীর্ঘ অনেক বছরের। তুমি অসুস্থ থাকায় তোমাকে বিয়ের কথা জানাতে পারিনি, তবে আমি চাইবো চৈত্রকে যথেষ্ট ভালোবাসা দিয়ে মেনে নেবে তুমি। সাফারাত তাহলে সকালে জ্বরের ঘোরে এই মেয়ের নাম নিচ্ছিল? মনে মনে মনের কথা রেখে তিনি মুখে ব্যক্ত করেন, ওর পরিবারের সাথে কথা বলতে চাই আমি। ওর মা বোন আছে, তুমি চাইলে আমি ওনাদের আসতে বলবো। ডেকে পাঠাও। কথাগুলো বলে সুফিয়া বেগম চৈত্রিকার কাছে এগিয়ে গেল। জহুরি চোখে পরখ করে নিল ওকে। চৈত্রিকা ভীষণ নার্ভাস ফিল করছে। ওর এই অস্বস্তি না বাড়তে দিয়ে সুফিয়া বেগম হাসি মুখে বলে উঠলেন, বাহ, তুমি তো অপরূপ সুন্দরী, একদম সাফারাতের মায়ের মতো। কি সুন্দর টানা টানা চোখ তোমার। প্রশংসা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল চৈত্রিকা। নিমেষেই পুরো মুখ জুড়ে লাল বর্ণের আস্তরণ পড়ে যায়। সাফারাত তা দেখে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ে। দাদির দিকে তাকিয়ে বলে, কথা শেষ হলে তুমি প্রিয়ন্তীকে দিয়ে চৈত্রকে আমার রুমে পাঠিয়ে দিও দাদি, মাথাটা ভীষণ ব্যথা করছে, আমি গেলাম। পিলে চমকে উঠল চৈত্রিকার। আজ কি এখানে থাকতে হবে? সুফিয়া বেগম চৈত্রিকার হাত ধরে নিজের রুমে নিয়ে এলো। পিছু পিছু এলো মিনা ও প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মা এত নাটক দেখে মুখ বাঁকিয়ে চলে গেলেন। ওনার ছেলে জেলে পচে মরছে, অথচ সাফারাত বিয়ে করে সুখের সংসার করবে? এটা কোনো ক্রমেই মানতে পারছেন না তিনি। চৈত্রিকা কী ভেবে এসেছিল আর কি হচ্ছে ও কল্পনা করেনি এত তাড়াতাড়ি এই বাড়িতে সাফারাতের বউয়ের পরিচয়ে সকলের সামনে হাজির হতে হবে। প্রিয়ন্তী ওর গা ঘেঁষে বসল, মলিন স্বরে আওড়ালো, সরি ভাবি, তখন আম্মু আর আমার ব্যবহারের জন্য। প্লিজ ফরগিভ মি। মেয়েটার গালে হাত রাখে চৈত্রিকা মৃদু হেসে বলল, ইটস ওকে কিউট গার্ল। আনন্দে উৎসাহে চৈত্রিকাকে ঝাপটে ধরল প্রিয়ন্তী, কণ্ঠে তীব্র উচ্ছ্বাস। এখন থেকে আমার সারাক্ষণ একা একা থাকতে হবে না, তোমার সাথে আড্ডা দেয়া যাবে। উফ, ভাইয়া বিয়ে করেছে, আমার বিশ্বাসই হচ্ছে না। সুফিয়া বেগম একটা চেইন এনে চৈত্রিকার গলায় পরিয়ে দিল। তোমার শাশুড়ি পুত্রবধূর জন্য অনেক গহনা রেখে গিয়েছে, তার মধ্যে থেকে চিকন এই চেনটা পরিয়ে দিলাম তোমায়। প্রিয়ন্তী, ওকে সাফারাতের রুমে দিয়ে আয়। ধীরে ধীরে পা ফেলে সাফারাতের রুমে প্রবেশ করে চৈত্রিকা ও প্রিয়ন্তী। সাফারাত নেই রুমে। প্রিয়ন্তী ব্যালকনিতে উকি দিতেই দেখতে পায় সাফারাত দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া বেলকনিতে, তুমি থাকো তাহলে, আমি আসি। কথাটা বলেই প্রিয়ন্তী প্রগাঢ় পার। চৈত্রিকার অকস্মাৎ লজ্জা অনুভূত হচ্ছে। পা বাড়িয়ে বারান্দায় আসে সে। সাফারাত অভিভূত নয়নে তাকিয়ে রাশভারী গলায় বলে উঠল, লজ্জা পাওয়ার মতো এখন আমি কিছুই করিনি, তবু লজ্জা পাচ্ছেন? আই থিঙ্ক আমার কিছু করা উচিত। এমনি এমনি আপনাকে দূর থেকে লজ্জা পেতে দেখে একদমই ভালো লাগছে না। চৈত্রিকা হকচকিয়ে যায়। কয়েক পা পিছিয়ে রুমে চলে আসে ও। সাফারাতের মতিগতি ভালো ঠেকছে না। বিড়বিড় করে বলল, জ্বরে পাগল হয়ে গেলেন না তো? জ্বরে নয়, আপনার প্রেমে। কথাটা বলেই সাফারাত রুমে দরজা লাগিয়ে আসে। পেশিবহুল হাতে পিছন হতে ঝাপটে ধরল চৈত্রিকার কোমর। চুলে মুখ ডুবিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিল নিজের মাঝে। পেটে এক হাত চেপে ধরে বলল, আপনি বড্ড পাষাণ চৈত্র। কি হয় একটু কাছাকাছি আসলে? নাকি আমার প্রতি ফিলিংস জাগে না আপনার? শ্রবণেন্দ্রিয় ঝনঝন করে উঠল চৈত্রিকার, যেন কেউ কানের অতি নিকটস্থে তবলা বাজাচ্ছে। ঘাড়ে ঠোঁটের গাঢ় স্পর্শ অনুভূত হতেই পেটে বিরাজমান সাফারাতের গরম হাতটা খামচে ধরল মুহূর্তেই। তৎক্ষণাৎ চৈত্রিকার হাতের নখ বিঁধে গেল সাফারাতের ফর্সা হাতে। তবুও শব্দটুকু বের হলো না তার কণ্ঠনালী হতে। উল্টো চৈত্রিকাকে পাজাকোলা করে বিছানার দিকে অগ্রসর হতে শুরু করে। বুকটা ধূপ ধাপ শব্দে কেঁপে উঠল চৈত্রিকার। মৃদু স্বরে চেঁচিয়ে উঠে সে, কি করছেন? সাফারাত জবাব দিল না। চৈত্রিকাকে বিছানার একপাশে বসিয়ে দিয়ে ওর দিকে ঝুঁকে রইল। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মাদকতাময় স্বরে বলল, ভয় পাচ্ছেন আপনি চৈত্র? আপনি এক কদম এগিয়ে এলেই আমি 3 কদম আগাবো। সো রিল্যাক্স, মাথাটা ব্যথা করছে, ঘুমাবো আমি। আপনি তাহলে ঘুমান, আমি নিচে যাই।
না। কঠোর গলায় নাকচ করে সাফারাত। চৈতিকার কোলে মাথা রেখে চোখ বুজে নেয়। আকস্মিকতায় ভরকে যায় চৈতিকা। কিছু সেকেন্ড বাদেই তার দুই ঠোঁটে স্মিত হাসির রেখা প্রতীয়মান হয়। নিজ থেকেই আঙুল চালনা করতে থাকে সাফারাতের ঘন চুলের মাঝে। কপালেও হাত বুলিয়ে দিতে থাকে। চৈতিকা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাফারাতের মুখের দিকে। সাফারাত হয়তো ঘুমিয়ে পড়েছে, চোখ দুটো বুজে আছে ওর। একটা মানুষ বছর গড়িয়ে যেতে যেতে কত পরিবর্তন হয়। কিশোর জীবনে সাক্ষাৎ হওয়া সাফারাতের পরিবর্তন আজ আগের চেয়েও চোখ ধাঁধানো। ক্ষণে ক্ষণে মনের উচ্চাটন বেড়ে যাচ্ছে চৈতিকার। ইচ্ছে করছে সাফারাতের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে ফর্সা গালে চুমু এঁকে দিতে, কিন্তু লজ্জা ভয়ও পাচ্ছে বেশ। যদি সাফারাত বুঝে যায়, ধরা পড়ে যায়। পর মুহূর্তেই চৈতিকা নিজেকে শাসায়। ও একটা অ্যাডাল্ট মেয়ে, নিজের স্বামীকে একটুখানি ছুঁয়ে দিতে এত কিসের ভয়? মনে মনে সাহস জুগিয়ে ঘুমন্ত সাফারের গালে গাঢ় গভীর চুমু আঁকে চৈতিকা নিজের নরম ওষ্ঠযুগল দ্বারা। নিমেষেই শীতদ্বারা বরাবর শীতল স্রোত বয়ে যায়। সময় ব্যয় না করে ঘুমের সুযোগ নিয়ে সাফারাতের কপালে চুমুও খায়ও। নিজের স্বামীর কপালে চুমু খেলে এত শান্তি অনুভব হয়। চৈতিকা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, ও যেভাবেই হোক সাফারাতের কপালে রেগুলার চুমু খাবে। নীরবে ঠোঁট দুটো প্রসারিত করে পুনরায় সাফারাতের চুলে হাত বোলাতে থাকে। ঘণ্টা দুয়ে কেটে যায়। এবার চৈতিকার নিজেরই চোখ লেগে আসছে। বালিশে পিঠ ঠেকিয়ে ঘাড় বাঁকা করে মাথা এলিয়ে দেয় সে। আখি কোটরে ভর করে ঘুম। চোখ লেগে আসার মিনিট খানেক বাদেই হুট করে ঘুমটা উবে যায়। নিজেকে বিছানায় সোজা হয়ে শুয়ে থাকতে আবিষ্কার করে সাফারাত নেই। ঘুম থেকে উঠে গিয়েছে। চৈতিকা গায়ের জামা ঠিক করে ওড়না ঠিকমতো টেনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চারিদিকে অবিন্যস্ত দৃষ্টি ফেলতেই ওয়াশরুম থেকে পানির আওয়াজ ভেসে আসে শ্রবণগ্রন্থিতে। বিছানায় বসে চৈতিকা অপেক্ষা করে সাফারাতের। রুমের দেয়ালে অনেকখানি স্থান জুড়ে থাকা বিশাল দেয়াল ঘড়িটার দিকে তাকাতেই দেখে দুপুর 1টা বাজে। চৈতিকার মাথায় হাত। সেই সকালে এখানে এসেছে, তার মধ্যে এত সময় পার হয়ে গেল। এই জন্যই বুঝি বলে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। রুমের কালো পর্দাগুলো উঠছে হালকা হালকা বাতাসের ঝাপটায়। চৈতিকা তখন নার্ভাসনেসের ঠেলায় খেয়াল না করলেও এখন পুরো রুমে দৃষ্টি নিক্ষেপ করে। রুমের সকল আসবাবপত্র কালো রঙের, সব কিছু। তার মধ্যে এয়ার কন্ডিশনারটা ধপধপে সাদা রঙের। বাহির থেকে তপ্ত দুপুরেও নির্মল বাতাস ধেয়ে আসছে রুমে। ফলস্বরূপ চৈতিকার মনে হলো শুধু শুধু এসি চালিয়ে রেখে অযথা কোনো কিছু নষ্ট করার মানে হয় না। যে অভাবে থাকে কেবল সেই বোঝে অভাবের জীবনটা ঠিক কতখানি কষ্টের, যন্ত্রণার। সোফার উপর এসি রিমোটটা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তা হাত থেকে তুলে এসি অফ করতে যায়। প্রচণ্ড জ্বর নিয়ে পাক্কা 1 ঘন্টা পর স্নান সেরে বেরিয়ে আসে সাফারাত। পরনে একটা লং ট্রাউজার, কোমর হতে গলা পর্যন্ত সবটুকু দৃশ্যমান। প্রচণ্ড জোরে ধক করে উঠল চৈতিকার বুক বক্ষস্থল। এই প্রথম সাফারাতকে উদম শরীরে দেখল ও। পেটটা কেমন সুরসুরি দিচ্ছে, পা দুটো শক্তি হারিয়ে অসাড় হয়ে পড়ছে, গলাটা শুকিয়ে কাঠ। সাফারাত চৈতিকার দিকে আর চোখে একবার তাকিয়ে আলমারি থেকে একটা ধূসর রঙা গেঞ্জি বের করে পরিধান করে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চৈতিকার উদ্দেশ্যে বলে, এদিকে আসুন চৈত্র। জি। আমার কাছে আসুন। টলমলে দুর্বল পায়ে চৈতিকা কাছে এসে দাঁড়ালো। সাফারাত আয়না থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়ালো চৈতিকার দিকে। পা থেকে মাথা অবধি চৈতিকা সারা দেহে দৃষ্টি রাখল। এহেন কাণ্ডে চৈতিকা হক চকালো, থমকে গেল। আমতা আমতা করে প্রশ্ন করল, কি হয়েছে? আপনি কাঁপছেন কেন? কাঁপবো কেন? কই কাঁপছি না তো। অথচ চৈতিকার কণ্ঠে কম্পন সব স্পষ্ট। সাফারাত এক ভুরু উঁচিয়ে চায়। অতি সন্তর্পণে এগিয়ে যায় চৈতিকার একদম নিকটে। তার তাগড়া বলিষ্ঠ দেহ হতে নাসারন্ধ্রে প্রবেশ করা মাত্রাতিরিক্ত ঘ্রাণে বেসামাল মাতোড়া হয়ে পড়েছে চৈতিকা। পিছনের দিকে পড়ে যেতে নিলেই সাফারাত টেনে বুকে আনে। নতচিবকে হাত রেখে চৈতিকার লজ্জা মাখা মুখটা উপরে তুলে নিল। নিস্তব্ধ স্থবির চৈতিকা। হুট করেই চোখে বেঁধে সাফারাতের নিঃস্বার্থ দৃষ্টি। ধূসর রঙা চোখের মণিতে মত্ত হয়ে পড়ছে ও। ফাঁকা ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে।
সাফারাত চিবুকে হাত রেখে পুনরায় চৈত্রিকার মুখটা তার মুখের বরাবর ধরে। রাগান্বিত স্বরে বলে ওঠে, বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? এখন কি আপনার চেহারাটা দেখাও আমার জন্য বারণ? না না, বারণ হবে কেন? তাহলে আমার থেকে মুখ লুকাচ্ছেন কেন? চৈত্রিকা উদ্গ্রীব ব্যগ্র স্বরে উত্তর দেয়, দূর, বিয়ে করবো শান্তি নেই, পারলাম না আর বউ থেকে দূরে থাকতে। চৈত্রিকা নিশ্চুপ। সাফারাত বিরক্ত কণ্ঠে বলে উঠল। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র চৈত্রিকা বুঝে ওঠার পূর্বেই ওর অধৈর্যগল শুষ্ক ঠোঁট জোড়া দিয়ে আঁকড়ে ধরে সাফারাত। অকস্মাৎ হতভম্ব বাকরুদ্ধ চৈত্রিকা। বক্ষস্পন্দন অস্বাভাবিক হয়ে পড়ে তাৎক্ষণিক। শিরা উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠে শিহরণ। সাফারাতের স্পর্শ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, গাঢ় রূপ নিচ্ছে। জীবনের প্রথম এই অনুভূতির সান্নিধ্য পেল চৈত্রিকা ও সাফারাত দুজনেই। সাফারাত কোমরে চাপ প্রয়োগ করতেই চৈত্রিকাও গলা জড়িয়ে ধরল। সম্মতিপে আরও গভীরভাবে ঠোঁটের নেশায় মত্ত হলো সাফারাত। চৈত্রিকার চক্ষুদয় মুদে আসে নিমেষে। পা উঁচিয়ে সাফারাতের গলা আঁকড়ে ধরে আরও শক্ত করে দু হাতে। দরজায় করাঘাতের শব্দ কর্ণাধারে পৌঁছাতেই সাফারাত ছেড়ে দিল চৈত্রিকাকে। বেজায় অতিরিক্ত বিরক্ত হলো সে। বিড়বিড় করে বলল, সবে মাত্র বউ এক ধাপ এগিয়ে এলো আর অন্যদের ডিস্টার্ব করা শুরু হয়ে গেল। চৈত্রিকা সাফারাতের বিরক্তিসূচক মৃদু রাগ মিশ্রিত এই বাক্যটা শুনতে পেল একদম ক্লিয়ারভাবে। লাজুকলতা হয়ে নুয়ে রইল ও একপাশে। অন্তঃস্থলের ঢাক ঢোল পিটানো থামছে না কিছুতেই। দরজা মেলতেই মিনা বলল, স্যার ভাবির মা আর বোন আইছে, দিয়ান স্যারও আইছে। আচ্ছা আসছি আমরা, তুমি যাও। মা ও মিমু এসেছে, চলুন নিচে যাই। সাফারাত তুখর দৃষ্টিতে তাকায় চৈত্রিকার মুখশ্রীতে, গম্ভীর স্বরে বলে, বাহ, আপনার তো দেখছি বাড়িতে যাওয়ার ভীষণ তাড়া। মুখটা পানসে থমথমে হয়ে যায় চৈত্রিকার। আসলেই কি ভীষণ তাড়া? চৈত্রিকার মন অহর্নিশ সাফারাতের আলিঙ্গনে বেঁধে থাকতে চায়, কিন্তু মস্তিষ্কে হানা দেয় মায়ের চিন্তা, মিমের চিন্তা। ওদের ফেলে কিভাবে থাকবে? ওরা একা কি করে সামলাবে? এসব চিন্তা হয় বড্ড আজকাল চৈত্রিকার। সাফারাত সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, চলুন। ফাহমিদা ও মিম বসে আছে সোফায়। তাদের সম্মুখে বসে আছে সুফিয়া বেগম ও প্রিয়ন্তী। দিহান একপাশে বসে অপেক্ষা করছে সাফারাতের আগমনের। প্রিয়ন্তীর মা ধারে কাছেও আসেনি ওদের, কারণ তিনি সাফারাতের খুশিতে সামিল হতে রাজি নন। ফাহমিদা ভেবেছিলেন এত বড় বাড়ির মানুষের সামনে এসে অস্বস্তিতে পড়তে হবে, কিন্তু এমন কিছুই হয়নি। সুফিয়া বেগম হেসে হেসে দিব্যি কথা বলে যাচ্ছেন। সামনের টেবিলে হরেক রকমের নাস্তা। দিহান একটা আপেলের টুকরো মুখে পুরে মিমের দিকে দৃষ্টি তাক করল। মেয়েটা কলেজ থেকে এসে সাথে সাথেই আবার এখানে এসেছে, চোখে মুখে ক্লান্তির রেশ। দিহান প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, তোমাদের বাসায় গ্লুকোজ আছে প্রিয়ন্তী? আছে তো ভাইয়া, আপনি খাবেন? আর না, সারাফাতের শালি সাহেবাকে ক্লান্ত দেখাচ্ছে। আই থিঙ্ক ওর জন্য এক গ্লাস গ্লুকোজের পানি হলে ভালো হয়। মিমের ভ্রুযুগল কিঞ্চিত কুঞ্চিত হয়ে এলো। সামনে মানুষ আছে বলে দিহানকে কোনো কথা শোনানোর চেষ্টা করলো না। এই লোক আজকাল ওকে বড্ড জ্বালাচ্ছে। প্রত্যেক দিন কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা, লেকপুল করা যেন তার নিত্যকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে মিম একটা জিনিস খেয়াল করেছে, দিহান তাকে যতই খেপায় না কেন, এসবের মাঝে ওর জন্য কেয়ার লুকিয়ে থাকে। ওর মন খারাপের কারণ, অসুস্থতা সব কিছু চট করে ধরে ফেলে দিহান। একজন সার্ভেন্ট এক গ্লাস গ্লুকোজ মেশানো পানি দিয়ে যেতে মিম খেয়ে নেয়। এখন ঢের সতেজ অনুভব করছে ও। সাফারাত দ্রুত গতিতে নেমে এলো, তার পিছু পিছু চৈত্রিকা। মেয়েটা চরম অস্বস্তিতে ভুগছে। তার এই অস্বস্তির কারণ সাফারাত। কী দরকার ছিল ওকে এত সময় রুমে বন্দি রাখার? ফাহমিদা মেয়েকে দেখে মিহি স্বরে কাছে ডাকলেন। সাফারাত গিয়ে বসে দিহানের পাশে। ফাহমিদা জিজ্ঞাসা করলেন, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। সাফারাত আর কিছুই বলল না। ফাহমিদাও আর কোনো কথা খুঁজে পেলেন না। এই ছেলে এত গম্ভীর, কারোরই আগ বাড়িয়ে বলার মতো কিছু থাকে না। সুফিয়া বেগম বললেন, যাক, এবার আসল কথায় আসি। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, আমি চাই চৈত্রিকা আজ বাদে কাল ওর স্বামীর সংসারে ওর নীড়ে চলে আসুক। চৈত্রিকা চমকে ওঠে।
ওর চলে আসতে হবে মা ও মিমকে ছেড়ে। ফাহমিদার মনটা খারাপ হয়ে যায়। যতই আগে চাইতো চৈতিকার একটা সুখের সংসার দেখে যেতে, কিন্তু মেয়েকে বিদায় দেওয়ার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে ওনার। তবুও বাধ্য হয়ে সুফিয়া বেগমের কথায় সম্মতি জানায়। তাহলে অনুষ্ঠানের ডেট ঠিক করা হোক। সুফিয়া বেগমের কটাক্ষ করে সাফারাতের গম্ভীর তেজি কণ্ঠস্বর। কোনো অনুষ্ঠান হবে না দাদি, পরশুদিন আমি গিয়ে আমার বনি আসবো, কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। চৈতিকাদের বর্তমান অবস্থা ভালো না, অনুষ্ঠান করার মতন এবিলিটি এখন ওদের নেই। সাফারাতের কাছে থেকে কোনো প্রকার হেল্পও নেবে না। অতিরিক্ত আত্মসম্মান প্রিয় ওর অর্ধাঙ্গিনী চৈতিকা, তা ভালোভাবেই জানা ওর, তাই অনুষ্ঠানের বিষয়টা অগ্রাহ্য করে। সুফিয়া বেগম কিছু বলতে নিলে আবারও বলে ওঠে, চাইলে আমার পরিবার যেতে পারে, কিন্তু কোনো অনুষ্ঠান হবে না। বউ আমার, বিয়ে করেছি আমি, অন্যদের দিয়ে কি হবে? সাফারাতের কথা শুনে সবার মুখে আকাশচুম্বী অবাকতা, বিস্ময়। ফাহমিদার এখন মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়ের একদম বিপরীত চরিত্রের মানুষ হচ্ছে সাফারাতকে। সেখানে চৈতিকা শান্তশিষ্ট, সেখানে সাফারাত গম্ভীর, স্পষ্টভাষী, রকচটা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সাফারাত, মিনাকে বলল সবার জন্য লাঞ্চ রেডি করতে। ফাহমিদা তড়িঘড়ি করে বললেন ওনারা খাবেন না। তবুও সাফারাতের কাছে টেকেনি এই না সূচক কথাগুলো, বাধ্য হয়ে খেতে বসতে হয় ওনাদের। সাফারাত বসে চৈতিকার পাশের চেয়ারে। প্রিয়ন্তীর বাবা ও মা আসেন। সুফিয়া বেগম ফাহমিদার পরিচয় করিয়ে দেন ওনাদের সাথে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফাহমিদার সাথে কথা বলেন। চাচি প্রথমে কথা বলতে না চাইলেও ওনার স্বামীর জন্য বাধ্য হয়ে বলেন। প্রিয়ন্তীর বাবা বুঝে গেছেন সাফারাতের সাথে যত দূরত্ব বাড়াবে ততই পৃথককে জেল থেকে বের করা কঠিন হবে। হাতের বাইরে চলে যাবে সব কিছু। মিনা চৈতিকার প্লেটে বড় একটা চিংড়ি মাছ দিতেই সাফারাত সেটা উঠিয়ে একটা বাটিতে রেখে দেয়। আদেশের সুরে বলে, চৈত্রর অ্যালার্জি আছে, ওনাকে চিংড়ি দিও না। ফাহমিদা ও মিম মনে মনে খুব খুশি হলেন চৈত্রিকার প্রতি সাফারাতের যত্ন দেখে। ছেলে যেমনই হোক, চৈত্রিকার ক্ষেত্রে অত্যধিক পসেসিভ। চৈত্রিকা ছোট ছোট লোকমা মুখে পুরে নিচ্ছে। সাফারাত যেই না মুখে খাবার তুলতে যাবে, সদর দরজা দিয়ে আগমন ঘটে জেরিন ও তার মায়ের অর্থাৎ বড় ফুপুর। সাফারাত হাতের চামচটা প্লেটে ফেলে দেয়। টুং করে আওয়াজ তুলল চামচটা, সামান্য উপর থেকে পড়ার দরুন। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলে উঠল সাফারাত, এক পাগল বিদে না করতে আরেক পাগলের আমদানি। চামচের টুংটাং শব্দ কর্ণগহ্বরে পৌঁছাতেই সাফারাতের তুখোর তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে চৈতিকা সামনে তাকায়। চোখে পড়ে জেরিনের ফর্সা বর্ণের স্বাস্থ্যবান একজন মহিলা। ধূপধাপ আওয়াজ তুলে ওদের দিকে এগিয়ে আসছে। আকস্মিক জেরিনের এমন করে আগমন চৈতিকার ঠিক মনে হলো না। হুট করে মনে পড়ে যায় সেদিন গোধূলি লগ্নের কথা। জেরিন কত খারাপভাবে হেনস্থা করতে চেয়েছিল ওকে। খাচ্ছে না কেন চৈত্র? লঘু স্বরে প্রশ্ন শুনতে পেয়ে চৈতিকা ঘাবড়ে যায় কিঞ্চিত সামান্য। সাফারাতের দিকে তাকালো চমকিত নয়নে জোড়া নিয়ে। সাফারাত এই দৃষ্টির মানে বুঝে নেয়। গম্ভীর স্বরে বলে উঠল, চমকানা বন্ধ করে খাবার খান চৈত্র। কে আসলো না আসলো তা দেখতে গিয়ে খাবার ঠান্ডা বানিয়ে ফেলছেন আপনি। রিল্যাক্সে খাবারটা শেষ করুন তো। চৈতিকার ভ্রুযুগল কুচকে এলো। সাফারাতের মতন নির্লিপ্ত অভিব্যক্তির মানুষও খুবই কম দেখেছে। মুখে এক লোকমা পড়তেই জেরিন ও তার মা উপস্থিত হয় ডাইনিং টেবিলের সামনে। সুফিয়া বেগম মেয়ে ও নাতনিকে এই মুহূর্তে এখানে দেখে প্রচণ্ড অবাক হন। চেয়ার ছেড়ে উঠতে নিলে মৌসুমি অর্থাৎ জেরিনের মা বাধা প্রদান করে। গমগমে স্বরে বললেন, ওঠার প্রয়োজন নেই মা। খেয়ে এসেছেন বলে মনে হয় না তো ফুপু, প্লিজ সিট এন্ড জয়েন আস। দুর্বোধ্য হেসে বলে উঠল সাফারাত। মৌসুমি চেয়ার টেনে বসে পড়লেন মেয়েকে নিয়ে। জেরিন আর চোখে তাকায় চৈতিকার দিকে, সাফারাতের দৃষ্টি এড়িয়ে। অলক্ষ্য অগোচরে চোখে মুখে অজস্র ক্রুদ্ধতা ফুটে ওঠে। তার সঙ্গে সঙ্গে এই দুইবার মেয়ের জন্য ওকে অপমানিত হতে হয়েছে সাফারাতের নিকট। চৈতিকাকে দেখলেই জেরিনের ওকে খুব করে খুন করার ইচ্ছে জাগ্রত হয়। খাওয়ার পর্ব চুকিয়ে মৌসুমি ও জেরিন সকলের সাথে ড্রয়িং রুমে আসে। ফাহমিদা ইতিমধ্যেই বুঝছেন যে মৌসুমি সাফারাতের বড় ফুপু। সুফিয়া বেগমও ওনার মেয়ের পরিচয় বললেন। আগ বাড়িয়ে ফাহমিদা জিজ্ঞাসা করলেন, কেমন আছেন আপা? তির্যক দৃষ্টি নিক্ষেপ করলেন মৌসুমি। ফাহমিদার কথার জবাব তো দিলেনই না, উল্টো মুখ ফিরিয়ে নিলেন।
এত বেশি কষ্ট অনুভব করে ফাহমিদা সহ চৈত্রিকা ও মিম। সুফিয়া ও প্রিয়ন্তী বাকি সকলের মুখ থমথমে। সুফিয়া বেগম ভাবেননি মেয়ে এমন ব্যবহার করবে। তখনই শোনা গেল সাফারাতের রোষপূর্ণ ধারালো গম্ভীর কণ্ঠস্বর। কারো কথার পৃষ্ঠে জবাব না দেওয়াকে অভদ্রতা বলে। তুমি কি ফুপুকে ভদ্রতা শেখাতে পারোনি দাদি? নাকি তোমার তো শিক্ষা অতিক্রম করে উনি অতি শিক্ষিত তকমা পেয়েছেন? সাফারাতের কণ্ঠে রাগ, ক্রুদ্ধতা। নিমেষেই কালো আধার নেমে আসে মৌসুমীর মুখবিবরে, চেহারায়। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, আপনি যার সাথে কথা বলেননি তিনি আমার শাশুড়ি। বাই দ্য ওয়ে, শুনলেন কিভাবে? কথা পাঁচকান হতে সময় নেয় নাকি? বাড়ির সদস্য যদি 5 কান করে তাহলে সময়ের প্রশ্নই আসে না। প্রিয়ন্তীর মায়ের দিকে তাকিয়ে বলে উঠল সাফারাত। কথাটা শুনেই চাচির প্রায় মুখ লুকানোর উপক্রম। তিনিই বলেছেন মৌসুমী বেগমকে ফোনটা দিয়ে সবটা। তাছাড়া এটাও বলেছেন সুফিয়া বেগম জেরিনের সাথে সাফারাতের বিয়ের কথা দিয়ে কি করে চৈত্রিকার মতো নিম্ন পরিবারের একটা মেয়েকে নাতবউ হিসাবে মেনে নেন। আগুনে ঘি ঢালার কাজটা বেশ দক্ষভাবেই সম্পন্ন করেছেন তিনি। বাহিরের মানুষের সামনে এভাবে না বললেই হয়, তাই না? বাইরের কেউ নেই, আমার শাশুড়ি, বউ, শালী সবই আমরা আপনজন। সরি টু সে, রক্তের সম্পর্কের হয়েও আপনি সেই আপনজন হতে পারেননি। ফাহমিদার মনে হচ্ছে মৌসুমী বিশেষ পছন্দ করছেন না ওনাদের উপস্থিতি এখানে। তাই তিনি তাড়া দিয়ে বললেন, আমাদের এখন ফিরতে হবে। পরশু তো আপনারা যাবেনই, আজ না হয় আসি আমরা। না চাইতেও সায় দেয় সুফিয়া বেগম, কারণ ওনাদের সামনে পরিবারের কোনো ধরনের রং তামাশা চাইছেন না উনি। সাফারাত অনিমেষ নেত্রে চেয়ে থাকে চৈত্রিকার মুখের দিকে। মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক পুতুলের ন্যায়। ফাহমিদা সবার কাছ থেকে বিদায় নিলেন। চৈত্রিকা সাফারাতের কাছে গিয়ে ছোট্ট করে বলল, আসি। তার এই ছোট্ট কথার জবাবে প্রত্যুত্তর করল না সাফারাত। উল্টো ফাহমিদার সাথে টুকটাক কথা বলে ব্যস্ত পায়ে উপরে চলে গেল। চৈত্রিকা থমকালো, তপ্তা খেয়ে গেল। এই লোক একটু আগে নিজের ফুপুকে কথার জবাব না দেওয়ার ফলে বলেছিল এটা অভদ্রতা, অথচ এখন নিজেই কিছু বলল না। ও অবশ্য কোনো প্রশ্ন করেনি, ছোট্ট করে আসি বলেছে। এই ছোট্ট কথাটা বুঝি সাফারাতের শ্রবণ হয়নি, নাকি সেও অভদ্র? বাইরে এসে গাড়িতে উঠতে নিলেই চোখ দুটো আপনা আপনি চলে যায়। রেলিংয়ে 2 হাত চেয়ে আছে সাফারাত, দৃষ্টি স্থির। চৈত্রিকা সারা শরীর জুড়ে হিম শীতল পবন ছুঁয়ে যায়। কেন যেন মনে হচ্ছে ওর চলে যাওয়াটা বিশেষ পছন্দ হচ্ছে না সাফারাতের। চৈত্রিকা চোখ সরিয়ে ঝটফট দিহানের গাড়িতে বসে পড়ে। রাগে ফুঁসছেন মৌসুমী। জেরিন ভাবলেশীন হয়ে বসে মা ও নানির কার্যকলাপ দেখে যাচ্ছে, কারণ ফুটন্ত তেলে পানি ঠেলার কাজটাও করে ফেলেছে। এখন শুধু ছাদ করে ওঠার পালা। একটু আগেই সুফিয়া বেগমের রুমে এসে ওনার কোলে মাথা রেখে হাউ মাউ করে কেঁদেছে জেরিন। সাফারাতকে ওর ভালোবাসে, সাফারাতকে ছাড়া বাঁচবে না, এসব বলে এক নাগারে কাঁদতে থাকে। সুফিয়া বেগম মেয়ের হাত ধরে পাশে বসালেন। রুমের দরজাটা লাগিয়ে এসে কণ্ঠে মলিনতা এঁটে বলে উঠলেন, দেখ, যা হবার হয়ে গিয়েছে। আমি তো চেয়েছি জেরিনকে সাফারাতের বউ করতে, কিন্তু ওর নিজস্ব চাওয়া মতামত আছে। ও কোনোদিনই আমাদের ওপর নির্ভরশীল ছিল না, তাই আমরাও ওর ওপর কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না। ওর সামনে নিজেদের আর খারাপ প্রমাণ করিস না মা। ভুলে যাস না, ওর মাধ্যমেই আজ উঁচু মানের চলাফেরা করতে পারছিস। সাফারাত যদি জামাইকে বিজনেসের টাকা দিয়ে হেল্প না করতো, তাহলে আজ রাস্তায় নামতে হতো তোর ছেলে মেয়ে নিয়ে। তাই যা হবার হয়েছে মেনে নে। জেরিনকে আমি অনেক ভালো জায়গায় বিয়ে দিব। মৌসুমী বেগম কিয়তক্ষণ ভাবলেন। এটা সত্যি আজ সাফারাতের কারণেই ওনাদের রাস্তায় নামতে হয়নি। প্রায় 2 বছর আগে ওনার স্বামী ব্যবসায় প্রচুর লসের দেখা মিলেছিল। ব্যাংক থেকে আনা লোনও পরিশোধ করতে পারছিলেন না। সাফারাতই তখন সাহায্য করে। আপাতত মায়ের কথায় সায় মেলালেন তিনি। জেরিন কটমট চোখে তাকায় মায়ের দিকে। সুফিয়া বেগম চামড়া কুঁচকে যাওয়া মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে যেতেই মৌসুমী বলে উঠলেন, রাগিস না, সায় জানিয়েছি, নিজেদের লক্ষ্য ছাড়িনি। তুই চেষ্টায় লেগে থাক, পুরুষ মানুষ একদিন না একদিন তো কাবু হবেই। জেরিন বাঁকা হেসে প্রত্যুত্তর করে। মৌসুমী অধর কোণ বাঁকিয়ে বললেন, হবে না মা, সাফারাত, এহমাদ
ওই ফালতু মেয়েটার জন্য উন্মাদ, পাগল। মধ্যরাতের প্রহর। হুট করে চৈত্রিকার ঘুম ছুটে যায়। প্রচণ্ড শব্দে শোয়া থেকে লাফিয়ে উঠল তড়িৎ গতিতে। পাশে চেয়ে দেখে মিম ঘুম ঘুম চোখে মোবাইল ধরে আছে হাতে। মোবাইল বেজে থেমে যায় একবার, কিছু সেকেন্ডের জন্য থামলেও পুরো উদ্যমে বেজে ওঠে আবারও, পুনর্বার। চৈত্রিকা বুকে হাত রেখে রাগান্বিত চোখে তাকায় মিমের দিকে। মিম নিজেকে নির্দেশ প্রমাণ করতে বলে উঠল, আমাকে চোখ রাঙাও কেন আপু? আমি তোমার ঘুম ভাঙিনি। তোমার ভাঙা মোবাইল কি আবারও পটল তুলছে? ভাইয়া কল দিয়ে বন্ধ পাচ্ছে বিধায় আমাকে কল দিয়ে বলল তোমাকে যেন জাগিয়ে দিই। নাও ধরো।